বাংলাদেশের রাজনীতির অনেক কঠিন সত্য বের হয়ে আসছে। হ্যাঁ, রাজনীতি এমনই, ইতিহাস এমনই, ইতিহাস নিষ্ঠুর। সত্য কখনো চাপা থাকে না। টুডে আর টুমরো, হয়তো একটু লেট হয়, সত্য বের হয়ে আসে। হ্যাঁ, সেই কঠিন সত্য বের হয়ে এসেছে এবং এটার সাথে অবশ্য জামাত শিবিরের একটা সম্পর্ক আছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবিরের জন্য যে অপার সম্ভাবনা, তারা অতীতে যেভাবে নির্যাতিত হয়েছে ওইভাবে যে তাদেরকে আর কেউ নির্যাতন করতে পারবে না। এবং জামাত যে ঘুরে ফিরে হয় সরকারি দল নইলে বিরোধী দল, ফার্স্ট বা সেকেন্ড, এই দুই মর্যাদার এক মর্যাদা পজেস করবে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে। এদিক থেকে বলা যায় যে জামাতের জন্য অপার সম্ভাবনা। এতদিন জামাত যে দক্ষ যোগ্য দল, ভালো মানুষের দল, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষের দলের মধ্যে একটা জামাত ইসলামী। জামাতের মতো সৎ মানুষের দল হাতে গোনা পৃথিবীতে কয়েকটা পাবেন। এমনকি অন্যান্য যে বিভিন্ন মুসলিম দল নিয়ে আমরা আলোচনা করি, তুরস্কের একে পার্টি বলি আর সাদাত পার্টি বলি, কিংবা মিশরের ইখওয়ানুল মুসলিমিন বলি, এমনকি হামাস বলি, হামাসের বিষয়টা ভিন্ন। তারা মেইন স্ট্রিম পলিটিক্স তো করতে পারে না, তারা যুদ্ধ করতে হয়, এই জন্য হামাসের সাথে তুলনা করতে হয় না। অথবা রশিদ ঘানুশির সেই পার্টির কথা বলি আমরা, আপনি দেখবেন জামাত ইসলামী তাদের চাইতে এগিয়ে। এমনকি পাকিস্তান জামাত ইসলামের চাইতেও নীতি নৈতিকতা, আদর্শবোধ থেকে শুরু করে সততা, নানান কিছুতে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে। হ্যাঁ, ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস, জামাতের ত্রুটি আছে, দুর্বলতা আছে। ত্রুটি দুর্বলতা কুল্লু বনি আদামুন হত্যা, প্রত্যেক মানুষের থাকবে। তা সত্ত্বেও ইন কম্পেয়ার উইথ এনি আদার্স, জামাত ইসলামী বেটার, এতে কোনো সন্দেহ নেই। তো এই সৎ মানুষের এই যোগ্য দল অনেক আগেই বাংলাদেশের তাদের ক্ষমতা আসা উচিত ছিল, ক্ষমতা তারা ডিজার্ভ করে, এবং বাংলাদেশের জনগণ উচিত ছিল তাদেরকে সমর্থন দেয়া, তাদেরকে ভালোবাসা, এবং যারা কোনো দোষ করে না, যারা রাষ্ট্রের আইন মানে, সবচেয়ে সুনাগরিক জামাতের লোকজন। আমি আবারও বলছি, জামাতের লোকজনের খুঁজে আপনি অনেক ত্রুটি বিচ্যুতি বের করতে পারবেন, তারপরও বলবো যে জামাতের চাইতে ভালো মানুষ, ভালো নাগরিক আপনি পাবেন না। এরা কারো ক্ষতি করে না, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে না। এরা বেশিরভাগ সময় সংগ্রাম করে নিজেরা কোনো রকম বেঁচে থাকার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। এই মানুষগুলোকে কেন অন্যায়ভাবে গণহত্যা করা হবে, মারা হবে? আপনি একটু চিন্তা করেন। মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ, এরকম কি মানুষ হয়? আপনি যদি তাকে ক্লোজলি নিরপেক্ষভাবে অবজার্ভ করেন, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ হয় না। এত সুন্দর, এত ভালো মানুষ রাজনীতিবিদ হতে পারে না। আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আপনি যদি এদের জীবনী পড়েন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এদের মতো মানুষ হতে পারে না। সোনার মানুষ। সাহাবা ইকরামদের মৃত্যুর পর, তাবে তাবিনদের মৃত্যুর পর আধুনিক যুগও এত ভালো মানুষ হতে পারে। আপনি যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে মাওলানা নিজামী, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আলী হাসান মুজাহিদদের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন। আপনারা দূর থেকে অনেক কিছুই শুনেছেন উল্টাপাল্টা, কিন্তু ক্লোজলি নিরপেক্ষভাবে দেখলে তারা মানুষ না, তারা তো ফেরেশতা। আমি জানি, আমি জেনে বলছি। বর্তমান জামাতের লোকজন তাদের ধারে কাছেও যেতে পারে না। এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না তাদের। এই জামাত বাংলাদেশে অনেক আগেই ভালো কিছু করার কথা, কিন্তু করতে পারেনি। কিন্তু এক পর্যায়ে তাদের ত্যাগ, তাদের স্যাক্রিফাইস এবং আল্লাহর খাস রহমত এবং তাদের ত্যাগ, রক্ত, এগুলোর বদৌলতে আল্লাহ তাদের জন্য একটা সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ করে হয়তোবা দিয়েছেন। মূল সমস্যাটা ছিল ভারত। জামাতকে কেউ থামাতে পারতো না। জামাতের অনেক অনেক বড় অগ্রগতি অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু কখনো সবসময় আধিপত্যবাদীরা জামাতকে ষড়যন্ত্র করে জামাতকে উপরে উঠতে দেয়নি। কখনো যুক্তরাষ্ট্র, কখনো ভারত। আর বাংলাদেশ জামাতের ক্ষেত্রে মূল থ্রেটটা ছিল ভারত। ভারত জামাতকে একদম ডিহিউম্যানাইজ করেছে। জামাতের ন্যূনতম মানবিক মর্যাদাটুকু তারা কেড়ে নিয়েছে, কখনো মেইন স্ট্রিম হতে দেয়নি। কিন্তু এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে, রাজনীতির যে কঠিন সত্য বের হয়ে আসছে, এবং রাজনীতির যে সাইকেল, যে অধ্যায়, রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে ভারতও জামাতকে ডিহিউম্যানাইজ করতে পারবে না, কিংবা তারা ওইভাবে করতে আসবেও না।
বরং ভারতের অলরেডি মাইন্ডসেট আপ হয়ে গেছে জামাত আজকে বিরোধী দল, তারা সরকারি দলে আসতে পারে, অতএব তাদের সাথে ইন্টারাকশন করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন জামাতের আমিরের সাথে প্রণয় ভার্মার বৈঠকে তাদের আপত্তি থাকে না, জামাতের আপত্তি থাকে না। ভারতের প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে ইফতার পার্টিতে নানান জায়গায় এবং ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রণয় ভার্মাকে, এখন তো নতুন একজন আসছে, মানে ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত, তাকে জামাত দাওয়াত দেয় এবং ভারতীয় হাই কমিশন জামাতকে দাওয়াত দেয়। অনেক কিছু কিন্তু হয়েছে। এবং ভারতের যে এই নোংরামি ফাজলামি একটা অধ্যায় শেষ। ভারত এইসব নোংরা রাজনীতি করতে থাকবে, বাট আওয়ামী লীগকে নিয়ে যেভাবে নোংরামি করতে পেরেছিল এটা বিএনপিকে নিয়ে পারবে না। বিএনপিকে অ্যাডভান্টেজ দেবে, বাট আওয়ামী লীগের মতো হবে না। কি করেছিল একটু মনে করিয়ে দিই। এই ভারত বাংলাদেশে সরাসরি নির্বাচন করে দিয়েছিল। বাংলাদেশে কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এটা এখনো ভারত কোটায় হয়, চীন কোটায় হয়, যুক্তরাষ্ট্র কোটায় কোটায় হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না, কিভাবে হবে, এগুলো সব ঠিক করে দিয়েছিল ভারত। 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, এরশাদকে সিএমএইচ হসপিটালে ভর্তি করানো জোর করে এরশাদকে এমপি বানানো, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেয়া, সেই সুজাতা সিং এর বাংলাদেশ সফর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে তারপরে নির্বাচনে উঠিয়ে দিয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একদম প্রকাশ্য হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনীতিতে। 18 সালেরটা তো প্রকাশ্যে চোখে দেখেন নাই, 14 সালের নির্বাচন প্রকাশ্য আপনারা চোখে দেখেছেন, আর 18 সালেরটা পর্দার অন্তরালে হয়েছে। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে বসে দফায় দফায় মিটিং করে বিএনপিকে নির্বাচনে নিয়েছে এবং ভাগ বটরা করে দিয়েছে যে এইভাবে এইটা হবে, অমুককে এই কয়টা সিট, অমুককে এই কয়টা সিট। বাংলাদেশের সেই ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশের সময় 2018 সালেও, এমনকি 24 সালেও ঝিনাইদহের এক প্রার্থী জোর গলায় বলেছেন যে আমি তো ভারতের প্রার্থী। এর মানে বাংলাদেশের নির্বাচনের সমস্ত ইঞ্জিনিয়ারিং কারচুপি সব মেকানিজম ভারত সরাসরি করত। সেই সত্য এখন বের হয়ে আসছে। এই সত্য বের হয়ে আসার তাৎপর্য হচ্ছে আর কখনো ওই ঘটনা ঘটবে না। নির্বাচনের টুকটাক কারচুপি হবে, নানান ডিবেস্টারের ভূমিকা থাকবে, কিন্তু ভারত যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছিল ওটা আর করতে পারবে না। আর ভারতের এই মাতব্বরি বন্ধ হয়ে গেলে, আর যেহেতু আওয়ামী লীগ নাই, সেখানে অনিবার্যভাবে জামাত মেইন স্ট্রিম হয়ে গেছে। ভারতের এই মাতব্বরি বন্ধ হয়ে গেলে জামাতকে আর ডিহিউম্যানাইজড হতে হবে না। এটি হচ্ছে জামাতের জন্য অপার সম্ভাবনা। দর্শক, খবর এত আলোচনা কেন করলাম? বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ভারত সম্পৃক্ত ছিল না। এর মানে কি? বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, এটা অ্যাটলিস্ট স্বীকার করা হবে। কিন্তু ভারত বলছে না, ওটা মানে এমন ভাবে বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছিল ওটা আওয়ামী লীগ করেছে, ভাই ওটা আমরা করিনি। এর মানে ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ এই যে শুভেন্দুকে আব্বা বলুক আর যা বলুক, কোনো লাভ নেই। আওয়ামী লীগের কোনো খাওয়া আর বাংলাদেশে নেই। বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ কখনো প্রাসঙ্গিক হবে না। হ্যাঁ, আওয়ামী লীগের ফিক্সড ভোট ব্যাংক নিয়ে তারা রিফাইন্ড কোনো দল করতে চাইলে সেটা ওই 5-7% মানুষের একটা দল হবে, তারা 5th বা 6th বা 4th লার্জেস্ট পার্টি হবে, কখনো প্রথম কিংবা দ্বিতীয় বৃহত্তম দল হতে পারবে না। তো বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভারতের সম্পৃক্ত ছিল না, এর মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল। এই কথা বলার মধ্য দিয়ে ভারত কার্যত পিছু হটেছে এবং ভারতের মাতব্বরি কখনো আগের মতো আর আসবে না। ভারত এবার শিক্ষা পেয়েছে।